1992 সালের 6ই ডিসেম্বর অযোধ্যার আকাশে ধুলো উড়ছে। হাজার হাজার লোকের চিৎকার মিশে আছে ধ্বংসের শব্দে। বাবরি মসজিদ, একটা 464 বছরের পুরনো স্মৃতি, ধুলো হয়ে যায়। এই ঘটনা শুধু একটা ভবনের ধ্বংস নয়, এটা ছিল দুই সম্প্রদায়ের বিশ্বাসের সংঘর্ষ, রাজনীতির খেলা আর ইতিহাসের একটা অধ্যায়ের অবসান। কিন্তু এর শুরু কোথায়? সেই মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে। আজ 2024 সালে সেই জায়গায় রাম মন্দির দাঁড়িয়ে আছে, একটা নতুন শুরুর প্রতীক। কিন্তু এই 500 বছরের গল্পে কি ঘটেছে? বাবর কে ছিলেন? বাবরি মসজিদ কেন বানানো হয়? আর এই বিতর্ক কেন আজও ভারতের সমাজকে বিভক্ত করে? এই ভিডিওতে আমরা এর ঐতিহাসিক সত্য ও দুই পক্ষের দাবি, ধ্বংসের পরিণতি আর সুপ্রিম কোর্টের রায় সবকিছু খুঁজে দেখব। চলুন শুরু করি এই ইতিহাসের পাতা উল্টে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যাকে আমরা শুধু বাবর বলে চিনি, জন্মগ্রহণ করেন 1483 সালের 14ই ফেব্রুয়ারি আধুনিক উজবেকিস্তানের আন্দিজানে। তিনি ছিলেন তৈমুরের বংশধর পিতার দিক থেকে আর চেঙ্গিস খানের মাতার দিক থেকে। একটা রাজকীয় পরিবারের সন্তান, কিন্তু তার জীবন ছিল যুদ্ধের ছায়ায় আচ্ছন্ন। 1494 সালে মাত্র 11 বছর বয়সে বাবরের বাবা ওমর শায়ক মির্জার মৃত্যুর পর তিনি ফারগানার রাজা হন। কিন্তু কেন্দ্রীয় এশিয়ার রাজনীতি ছিল নির্মম। চাচারা উজবেক খান মোহাম্মদ সাইবানির সাথে যুদ্ধ ও সমকাণ্ড, দখল ও পুনরুদ্ধারের চক্র। 1501 সালে সাইবানির কাছে পরাজিত হয়ে বাবর কাবুলে পালিয়ে যান। সেখানে তিনি একটা শক্তিশালী বেস তৈরি করেন। বাবর শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন কবি, ডায়েরিস্ট্রি আর প্রকৃতি প্রেমী। তার আত্মজীবনী বাবর নামা চাগদাই তুর্কিতে লেখা একটা মাস্টারপিস। এতে তিনি তার যুদ্ধ, বাগান, ফুলের বর্ণনা দিয়েছেন। উদাহরণস্বরূপ তিনি লিখেছেন, আমি ফারগানার রাজা হলাম, কিন্তু স্বপ্ন ছিল সমকাণ্ডের। এই বইয়ের ফার্সি অনুবাদ আকবরের আমলে হয়, কিন্তু ভারতে আসার পিছনে ছিল অর্থনৈতিক চাপ। কাবুলের আয় যথেষ্ট ছিল না। 1525 সালে দিল্লির লোদি সুলতান ইব্রাহিম লোদির দুর্বলতার সুযোগ নিয়ে বাবর ভারতে প্রবেশ করেন। 1526 সালে 21 এপ্রিল প্রথম পানিপথ যুদ্ধ। মাত্র 12,000 সৈন্য নিয়ে তিনি লোদির 1 লক্ষ সৈন্যকে হারান। কামান আর তুলুগমা, এগুলো ছিল তার জয়ের চাবিকাঠি। এভাবে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। কিন্তু বাবরের রাজত্ব ছিল অস্থির। 1527 খানুয়া যুদ্ধে রাজপুত রাজা রানা সাঙ্গাকে পরাজিত করেন। 1529 গঙ্গা যুদ্ধে আফগানদের হারান। কিন্তু 1530 সালের 26শে ডিসেম্বর আগ্রায় তার মৃত্যু হয়, মাত্র 47 বছর বয়সে। তার ছেলে হুমায়ুন সাম্রাজ্যের দায়িত্ব নেন। বাবরকে কেমন দেখা হয়? কেউ তাকে বিদেশি আক্রমণকারী বলেন, কেউ যোদ্ধা কবি। কিন্তু তার উত্তরাধিকারী মোগল সাম্রাজ্য, যা আকবর, শাহজাহানের মাধ্যমে তাজমহল, ফাতেপুর সিক্রির মতো স্মৃতি রেখে গেছে। এবার প্রশ্ন, অযোধ্যায় তার নাম কেন জড়িয়ে পড়ল? 1528 থেকে 29 সাল, এই সময়ে মীর বাকি বাবরের একজন কমান্ডার অযোধ্যায় একটা মসজিদ নির্মাণ করেন। মসজিদের ইনস্ক্রিপশনে লেখা, বাবরের আদেশে মীর বাকি এটি নির্মাণ করেছেন। এটাই বাবরি মসজিদ, লোদি স্টাইলের 3 গুম্বজওয়ালা স্ট্রাকচার, কিবলার দিকে 3টি বে। এটা ছিল পানিপথ আর স্থলের মসজিদের মতো বাবরের আমলে বানানো তৃতীয় মসজিদ। কিন্তু বিতর্ক এখান থেকেই শুরু। হিন্দুরা দাবি করে এই জায়গা ছিল রামের জন্মস্থান, যেখানে একটা প্রাচীন মন্দির ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর 2003 এক্সকার্ডেশনে পাওয়া যায় নন ইসলামিক স্ট্রাকচারের ধ্বংসশেষ। কিন্তু এটা রামের মন্দির কিনা তা প্রমাণিত নয়। মুসলিমরা দাবি করে মসজিদ খালি জমিতে বানানো, কোনো মন্দির ভাঙা হয়নি। বাবর নামায় এর কোনো উল্লেখ নেই। 1528 সালের 3রা এপ্রিল থেকে 17ই সেপ্টেম্বর পেজ মিসিং। 18 শতাব্দী পর্যন্ত এটা শান্ত ছিল। হিন্দুরা রাম চতুর্রায় পূজা করত।
মুসলিমরা মসজিদে নামাজ পড়ত। কিন্তু 1853 এসে প্রথম সংঘর্ষ। হিন্দু সাধুরা মসজিদ দখলের চেষ্টা করে। ব্রিটিশরা মধ্যস্থতা করে দেওয়াল তৈরি করে। এক পাশ হিন্দু, অন্য পাশ মুসলিম। এভাবেই বিতর্ক লিগ্যাল হয়ে ওঠে। বাবরকে এখানে কেন জড়ানো? কারণ মসজিদ তার নামে। কিন্তু ঐতিহাসিকরা বলেন বাবর ছিলেন সাধারণ আক্রমণকারী। মন্দির ভাঙার রেকর্ড তার নেই। এটা ছিল মোগল আমলের সাধারণ নির্মাণ। তবু এই মসজিদ হয়ে ওঠে বিশ্বাসের প্রতীক। 1949 সালের 22 থেকে 23 ডিসেম্বর রাতের অন্ধকারে হিন্দু কর্মীরা মসজিদের ভিতরে রাম সীতার মূর্তি রাখে। মুসলিমরা নামাজে আসে না, হিন্দুরা পূজা শুরু করে। সরকার সাইড অ্যাটাচ করে, কিন্তু মূর্তি সরানো যায় না। এখান থেকেই লিগ্যাল ব্যাটেল শুরু। 1950-এ গোবিন্দ দাস নামে এক হিন্দু পূজারী মন্দির হিসাবে স্বীকৃতির মামলা করে। 1961-তে সুন্নি ওয়াকাফ বোর্ড মসজিদের মালিকানার দাবি করে। নির্মোহী আখাড়া মধ্যস্থতা করে, কিন্তু রাজনীতি এটাকে জ্বালিয়ে তোলে। 1980-র দশকে বিশ্ব হিন্দু পরিষদ রাম জন্মভূমি মুভমেন্ট শুরু করে। 1989-এ শিলান্যাস হয়। 1990-এ এলকে আডবাণীর রথযাত্রা সোমনাথ থেকে অযোধ্যা দেশ জুড়ে দাঙ্গা ছড়ায়। বিজেপি এতে রাজনৈতিক লাভ করে। 1992 সালের 6 ডিসেম্বর 1 লক্ষেরও বেশি কর সেবক অযোধ্যায় জড়ো হয়। ভিপিপি, আরএসএস, বিজেপির লিডাররা উপস্থিত। দুপুর 12টায় একটা কিশোর কর সেবক গম্বুজে ওঠে। এটা সিগন্যাল। হাতুড়ি, লোহার রড দিয়ে মসজিদ ভেঙে ফেলা হয়। পুলিশ দেখতে থাকে। এটা ছিল প্ল্যান্ড অ্যাটাক, লিবারহান কমিশন বলে। এর ফলে দেশ জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। 2000-এরও বেশি মৃত্যু ঘটে, বেশিরভাগই মুসলমানরা। মুম্বাইয়ে বোম্বিং 1993 এই কারণেই হয়। পাকিস্তান বাংলাদেশ হিন্দু মুসলিম সংঘর্ষ। বিজেপি ক্ষমতায় আসে, কিন্তু সেকুলারিজমের প্রশ্ন ওঠে। ধ্বংসের পর লিগ্যাল ব্যাটেল তীব্র হয়। 2003-এ এএসআই এক্সকার্ডেশন নন ইসলামিক স্ট্রাকচার পাওয়া যায় বলে দাবি করে, কিন্তু রাম মন্দির প্রমাণ নয়। 2010 সালের 30 সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট 3 জন জজকে নিয়ে একটি বেঞ্চে বসেন। জাস্টিস এস.ইউ. খান, সুধীর আগরওয়াল আর ধর্মবীর শর্মা। তারা রায় দেয় মোট জমিকে 3 ভাগে ভাগ করে দেয়। হাইকোর্ট বলল দুই পক্ষই এই জমিতে অনেক দিন ধরে পূজা আরাধনা করে আসছে। হিন্দুরা বলছিল এটা রামের জন্মভূমি, মুসলিমরা বলছিল মসজিদ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট দেখে বলা হয় মসজিদের নিচে কোনো পুরনো মন্দিরের চিহ্ন আছে, তাই জয়েন্ট টাইটেল হোল্ডার দুই পক্ষই মালিক। জাস্টিস খান একটু আলাদা বলছিল। তিনি বললেন কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়নি, কিন্তু বাকি দুজন বললেন হ্যাঁ কিছু প্রমাণ আছে, তবু শান্তির জন্য ভাগ করো। আর সরকারকে বলা হয় এই ভাগাভাগি বাস্তবায়ন করো, কোনো দাঙ্গা ফাটল না হয়। এই রায়ের পর কি হয়? কেউ খুশি নয়, সবাই সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্ট 2011-এ স্টে দিয়ে রাখে। তারপর 2019-এ তাদের রায় আসে, বলে হাইকোর্টের ভাগাভাগি ভুল। পুরো 2.77 একর রাম মন্দির স্ট্যাটকে দাও, মুসলিমদের আলাদা 5 একর জমি দাও মসজিদের জন্য। মুসলিম পক্ষ অসন্তুষ্ট, কিন্তু রিভিউ আপিল করেনি। এই রায় শান্তি ফিরিয়ে আনে। বাবরি ধ্বংসের প্রভাব গভীর। এটা বিজেপির উত্থান ঘটায়, হিন্দুদের রাজনীতিক শক্তিশালী হয়, কিন্তু 2000-এরও বেশি জীবন নষ্ট, সাম্প্রদায়িক ফাটল বাড়ে। জিহাদি গ্রুপগুলো এটাকে অজুহাত বানায়। বাবর ছিলেন ইসলাম রক্ষাকারী, কিন্তু ধ্বংসাত্মক নন। মসজিদ ছিল মুসলিমদের ঐক্যের অংশ। হিন্দুরা এটাকে বিশ্বাসের আঘাত বলে। সুপ্রিম কোর্ট রায়টা বলে ইতিহাস বদলানো যায় না, কিন্তু শান্তি গড়তে হয়। বাবরের গল্প শেষ হয়নি, এটা আমাদের গল্প। ধ্বংস থেকে শিক্ষা নিয়ে বিশ্বাসের সংলাপ গড়ে তুলতে হবে। অযোধ্যা আজ শান্তি আর উন্নয়নের প্রতীক। আপনার মতামত কমেন্টে করুন। এই ইতিহাস থেকে কি শিখলেন? সাবস্ক্রাইব করুন আরও ইতিহাসের গল্পের জন্য। ধন্যবাদ।